নমস্কার। সবার ওপর দিয়ে, বিশেষত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিগত কয়েক মাসের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে নানান রকম কাণ্ড কারখানার ঝড় বয়ে গেল। আমাদের সামনে আমরা আবার একটা রাজনৈতিক পালাবদল দেখলাম, এবং সবাই মিলে আমরা যখন এই রগরগে একটা পলিটিক্যাল সাসপেন্স থ্রিলারের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলাম, তারই ব্যাকগ্রাউন্ডে আমাদের অবশ্যই অজান্তে নয়, আমাদের জানতে অন্যরকম কিছু খবরাখবর আমাদের কানে আসছে, আমাদের চোখে পড়ছে। এতদিন ধরে আমরা বিশেষ করে ধরা যাক 2-4 বছর ধরে আমরা আমাদের দেশের অর্থনীতি সম্বন্ধে মোটামুটি একটা সন্তুষ্ট, একটা ভালো ভালো ভাব ছিল। মধ্যে মধ্যে আমরা শুনি যে আমরা 3 ট্রিলিয়ন 4 ট্রিলিয়ন চেষ্টা করছি, $5 ট্রিলিয়ন হব। আমাদের সেই হাই স্কুলের র্যাঙ্কিংয়ের মতো আমরা কখনো পৃথিবীর 4th লার্জেস্ট ইকোনমি, কখনো বলি আমরা 3 নম্বর হলাম বলে। কিন্তু সব মিলিয়ে নিজের অর্থনীতি সম্বন্ধে আত্মবিশ্বাসী হওয়া, পজিটিভ হওয়াটা দোষের কিছু নয়। কিন্তু হঠাৎ করে এক্স্যাক্টলি ইন দিস পিরিয়ড অফ টাইম, যখন পশ্চিমবঙ্গে একটা পলিটিক্যাল টর্নেডো বা সাইক্লোন বয়ে গেল, সেই সময়তে প্রবাবলি ইন্ডিয়ান ইকোনমির ওপর দিয়ে তার তলায় তলায় হয়তো অতটা ধুলোঝড় চোখে না পড়লেও একটা সাইক্লোনিক শিফট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে, এবং কেউ কেউ বলছেন যে সেটা ভালোর দিকে যাচ্ছে না। এখন এই ব্যাপারগুলো, এগুলো কি আমরা কেউ বাড়িয়ে বলছি? আমরা কি বাতিগ্রস্ত হয়ে কেবল দুশ্চিন্তা করছি? না, ইজ ইট আ ফ্যাক্ট যে আমাদের ইন্ডিয়ান ইকোনমি নিয়ে, দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আমাদের কপালে কি কিছু দুশ্চিন্তার খাঁজ পড়ছে? আজকে যে কথাগুলো আমার মতো মানুষ হয়তো কিছু টুকরো টুকরো খাপছাড়া ইনফরমেশন আমরা জানি, আপনাদের সবার মতো এই ব্যাপারগুলো নিয়ে একটা ক্ল্যারিটি, একটা পরিষ্কার, একটা ছোট একটা সিনপসিস, এই ধারণার জন্য আজকে আমি কথা বলতে বসেছি আমার অনেক দিনের বন্ধু, one of the senior chartered accountants of the city, one of the very recognized economists, যিনি নানান রকম ইকোনমিক্স রিলেটেড আলোচনা, লেখা, তার চিন্তাভাবনার মধ্যে দিয়ে আজকে তিনি আমাদের সমৃদ্ধ করেন। সুতরাং অনির্বাণ, it's such a pleasure to talk to you. Same here, sir. ওয়েলকাম অনির্বাণ। তাহলে অনির্বাণ শুনুন, আমরা প্রথমে এখন পলিটিক্যাল উত্তাপ খানিকটা হয়তো কমছে, আমরা আরেকটা চেঞ্জ ওভারের মধ্যে দিয়ে, লেট আস হোপ ইট ইজ আ পজিটিভ চেঞ্জ ওভার, উই আর সেটলিং ডাউন। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে কি শোনা যাচ্ছে? তুমি আমাদের একটা ওপেনিং রিমার্ক দাও। তোমরাও কি চিন্তিত যে আর উই ওয়ারিড অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি নাও? না, এটা খুব যদি স্পষ্ট কথায় বলি যে এটার কোনো সংখ্যা বা তথ্য আমাদের কাছে নেই, কারণ সরকারের তথ্যগুলো অনেক পরে পরে আসে। আর তারপরে হচ্ছে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা সরকার হয়তো ঠিক সময়ে প্রকাশ করে না বলে মানুষের কাছে একটা সবসময় আশা আশঙ্কার দোলাচলে চলে। এবং আপনি রাইটলি শুরু করলেন যে আমরা কোন দিকে যাচ্ছি, অর্থনীতি কোন জায়গায় আছে। একটা তো মানতে হবে যে যুদ্ধ আমরা দেখছি কয়েক বছর ধরে, রাশিয়া ইউক্রেন, তারপর এখন যে যুদ্ধটা চলছে, এবং আজকের দিনে এটা সবাই জানে যে ভারতবর্ষের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। আজকে স্ট্যান্ডার্ড অর্থনীতি ভারতবর্ষের হয় না, সম্ভব। এবং আজকে আমরা এই উদার অর্থনীতিতে প্রত্যেকটা দেশের সঙ্গে বাণিজ্য করতে উৎসাহী, এবং কোথায় আমরা জিনিস বিক্রি করছি, কোথাও আমরা কিনছি। আর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রে একটুখানি অন্যরকম ইম্প্যাক্ট তৈরি করেছে, বিকজ এই জ্বালানি সংকট। এবং ভারতবর্ষের মতো একটা অর্থনীতি যেখানে আমরা প্রায় আগে 85-86% ছিল, এখন প্রায় 90%-এর কাছাকাছি আমরা জ্বালানিটা আমদানি করছি, এবং অর্থনীতিটা পুরোটাই হচ্ছে এই জ্বালানি নির্ভর। সেক্ষেত্রে ভারতবর্ষ ইম্প্যাক্টেড হবে, সেটার জন্য বেশি অর্থনীতি জানার দরকার নেই। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি আবার রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। আপনি দেখবেন যুদ্ধ শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, যখন 28 ফেব্রুয়ারি ট্রাম্প যখন একদম ডাইরেক্টলি ইরানের উপরে অ্যাটাক করলো,
তখন থেকে কিন্তু অনেকে বলেছিলেন যারা যুদ্ধ বিশারদ আছে যে 7 দিনে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু আমি তখন থেকেই বিভিন্ন জায়গায় বলতাম যে এখন যুদ্ধ শুরু হলে যুদ্ধ থামতে অনেক সময় লাগে, প্লাস এই যুদ্ধের ইম্প্যাক্টটা অনেক সময় জুড়ে একটা লঙ্গার হরাইজন একটা একটা যুদ্ধে যেমন প্রচুর ক্ষয়ক্ষতি প্রাণহানি হয়, তেমন নেগেটিভলি চিন্তা করলেও দেয়ার ইজ অলওয়েজ আ সেক্টর হু প্রফিটস ফ্রম দ্য ওয়ার। একদম। সুতরাং কে যুদ্ধটাকে চালাতে চাইছে আর কে যুদ্ধটাকে থামাতে চাইছে, দ্যাট ইজ অলওয়েজ আ ভেরি কন্টেনশিয়াস আমি আমি কয়েকটা স্পেসিফিক পয়েন্টে একটু তোমার মতামতটা নিই। হোয়াট উই হিয়ার, আমরা এখন যে ব্যাপারগুলো কানে শুনছি তার মধ্যে অবভিয়াসলি আমরা খুব একটা ফরেন অ্যাফেয়ার্সের মধ্যে আজকে ঢুকবো না, কিন্তু নাম্বার ওয়ান, এই যে 28 ফেব্রুয়ারি থেকে যে আচমকা আক্রমণ এবং প্রবাবলি একটা আননেসেসারি আক্রমণ ইরানের ওপর হয়ে পুরো তেলের দাম $60 $65 থেকে ব্রেন্ট ক্রুড আজকে 105, 6, 7 ঘোরাফেরা করছে, এইখানে তুলে দিল। তো তার মধ্যে প্রথমত বলে যে আমরা যে ওই বলে না যে তোমার একটু সময়টা খারাপ গেলে বন্ধু বান্ধবরা একটু এগিয়ে এসে সাহায্য করে, তো ভারত বোধহয় খানিকটা এখন একটু আমরা কার বন্ধু সেই প্রশ্নটা খুঁজছি। কারণ 28 তারিখে যুদ্ধ হলো, 25 তারিখে আমরা ইসরায়েলে ছিলাম, ইসরায়েলের সঙ্গে আমরা একটা নৈকট্য প্রকাশ করলাম, আমরা ইসরায়েল আমেরিকান লবির মধ্যে, আমরা ব্রিক্স লবির মধ্যে, আমরা রাশিয়াকে খুশি করতে চাই, চায়নাকে রাগাতে চাই না, অথচ ওদিকে বন্ধুত্ব করতে চাই। এই যে আমাদের একটা কেনা বেচার পররাষ্ট্রনীতি, এটা কিন্তু ইন্ডিয়ান আইডেন্টিটি। কারণ যেদিন আমি ঝামেলায় পড়বো, আমাকে তো জানতে হবে আমার বন্ধুটাকে, হাত বাড়াতে গেলে তো একটা বন্ধু দরকার। দ্যাট ইজ ওয়ান পার্ট অফ দ্য প্রবলেম। সো লেটস সামারাইজ দিস ইস্যু। একটা অবশ্যই হচ্ছে আমাদের তেলের ঝামেলা, হরমুজ, তেলের দাম 65 থেকে 100টা হয়ে যাবার পরে, এলএনজির সাপ্লাই কমে যাবার পরে আমরা বেশ খানিকটা খাচ্ছি। এবং ধরে নেওয়া যাক এই পরিস্থিতিটা কে মেটাতে চায়, কে মেটাতে চায় না। একটা লবি চায় তেলের দাম বেশি থাকুক, কিন্তু যা বোঝা যাচ্ছে আমরা এই তেলের দাম নিয়ে একটা ঝামেলায় আছি, একটা ঝামেলায় থাকবো। আর ইন দ্য নিয়ার ফিউচার আমরা যে ধুম করে 10% করে আমাদের তেলের প্রোডাকশন বাড়াতে পারবো, দ্যাট ডাজ নট সিম আ পসিবিলিটি। আমি এখানে জাস্ট অ্যাড অন করছি, এই বন্ধু শত্রু এটা রাজনীতির লোকেরা দেখবেন বলবে, হ্যাঁ ট্র্যাডিশনালি এটা আমার বন্ধু ছিল, শত্রু ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি আমাকে হার্ডকোর একদম ফাইন্যান্সের লোক বা অর্থনীতির লোক বলেন, আজকে আমার এই অন্ন বস্ত্র বাসস্থানটা ইম্পর্টেন্ট। কারেক্ট। এই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে সবাইকে মেনে নিতে হবে। আপনি কারোর সঙ্গে কর্মোদন করুন, কাউকে হাক করুন, রাষ্ট্রনেতাদের, কিন্তু আজকের দিনে আমেরিকা সামরিকভাবে শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী, এবং আমেরিকার সঙ্গে এই প্রত্যেকটা দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমি বলবো বাণিজ্যিকভাবে প্রত্যেকটা দেশ কিন্তু লাভবান হয় কিছু কিছু ক্ষেত্রে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে এই যে যুদ্ধের যে ইম্প্যাক্ট, এটার আগে তো আমরা আরেকটা যুদ্ধ দেখেছি, শুল্ক যুদ্ধ, যেখানে বারবার আমরা যতই বলি দেখো আমরা যাই করি না কেন, ইউ ক্যানট ইগনোর নিয়ারলি $30 ট্রিলিয়ন ইকোনমি। তারা পৃথিবীর কনজাম্পশন ওয়্যার হাউস, একটা কনজাম্পশন পাওয়ার হাউস। এবং আমাদের একটা গেল আমাদের অনির্বাণ, একটা এই ঝামেলাটা গেল। দ্বিতীয়ত এই ঝামেলাটা নিয়ে আমি কানা ঘুষো, I don't know whether you have the data with you. আমি লাস্ট একটা দুটো দিন খুঁজলাম, আমি মানে একেবারে আনভেরিফাইড ডেটা বলতে চাই না, মানে লোকে একটু চিন্তায় ফেলছে যে এই তেলের ঝামেলার জন্য নাকি আমাদের খুব র্যাপিডলি প্রত্যেকটা দেশকে তার হাতে কিছু বিদেশি মুদ্রা বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলে, ফরেন এক্সচেঞ্জ ধরে রাখতে হয়। তো তোমরাও কি মনে করছো যে বিকজ অফ এটা ইরান, তেলের দাম $110 এটসেট্রা, তেলের দাম তো বাড়লো 1-2 দিনের মধ্যে, যে ইজ ইট সিরিয়াসলি ইম্প্যাক্টিং ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ? একদমই তাই। বিদেশি মুদ্রার ভাণ্ডারটা যে যত শক্তিশালী রাখতে পারবে, সে তত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়। এবং ভারতবর্ষের এই বিদেশি মুদ্রার ভাণ্ডার অনেকটা মধ্যবিত্ত মানুষের ফিক্সড ডিপোজিট অনেকটা। এবং আজকের দিনে মানুষ যেরকম চায় যে আমি নিজের জীবনযাপনের যে মান বা মাত্রা সেটাকে বাড়াবো, এবং ভারতবর্ষের সরকারও
আগেকার দিনে ছিল ট্র্যাডিশনালি যে সোনা মজুত রাখা, এবং আজকের দিনে হচ্ছে বিদেশি মুদ্রা, ডলার। এবং ডলারটা, ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভাণ্ডারটা কিন্তু মোটামুটি শক্তিশালী ছিল, কিন্তু এই যুদ্ধ হওয়ার পরে আমরা দেখেছি সেই বিদেশি মুদ্রার ভাণ্ডারটা একটু ক্ষয়িষ্ণু হচ্ছে। এটা দুটো তিনটে কারণ আছে। একটা তো হচ্ছে আমাদের যখন থেকে শুল্ক যুদ্ধ শুরু হলো, আমাদের বিগেস্ট বিজনেস পার্টনার ছিল আমেরিকা, এবং আমেরিকাতে যেহেতু আমাদের রপ্তানিটা বন্ধ হয়ে গেল, আমাদের বিদেশি মুদ্রা আয় করার যে পসিবিলিটি সেটা কমতে থাকবে। এবং আজকের দিনে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে তেলের দাম যেরকম বেড়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা কম রপ্তানি করছি, তেলের দাম বেড়ে যাচ্ছে একদম, এবং আমরা আমদানিটা বাড়াচ্ছি। আমরা বলছি আত্মনির্ভর ভারত, এটা তো সম্ভব নয়। পুরোপুরি আত্মনির্ভর ভারত আজকের দিনে একদম ইম্পসিবল। আপনাকে কিছু জিনিস বিদেশ থেকে কিনতে হবে, কিন্তু ভারতবর্ষে সেটা হচ্ছে আমরা রপ্তানিটাকে বাড়াতে পারছি না, কিন্তু আমদানিটা বাড়ছে। যে বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিট, সেটাও কিন্তু বাড়ছে। ট্রেড ডেফিসিট যদি বাড়ে, আপনার বিদেশি মুদ্রা আয় করার থেকে আপনি খরচাটা বেশি করছেন, সেখানে একটা ডিপ্লিশন হওয়ার চান্স থাকে। এর সঙ্গে হচ্ছে অতিরিক্ত দাম দিয়ে আমরা সোনা কিনছিলাম, অতিরিক্ত ডলার খরচা হচ্ছিল, তেলের জন্য অতিরিক্ত ডলার খরচা হচ্ছিল, এবং ভারতবর্ষের যে বাজার, সেই বাজারে অনেক ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা আমি আসছি, এবং তারা যখন আরেকটা দেখো, আমেরিকা ছাড়াও এই যে মধ্যে মধ্যে আমাদের কোথাও কোথাও মনে হয়, আমরা মনে করি যে ওই আমাদের পাশাপাশি দুটো সমবয়স্ক ছেলের ঝগড়ার মতো আমরা যে চায়নার সঙ্গে মোটামুটি ধরো লাদাখে ইট পাটকেল মারলাম, অমুকে ঝগড়া করলাম। বাট উই হ্যাভ টু, আমার মনে হয় দুটো জিনিস রিয়েলাইজ করতে হবে। একটা হচ্ছে চায়নার সঙ্গে আমাদের ইকোনমির ডিফারেন্সটা যে বাড়তে বাড়তে এখন দে আর প্রবাবলি 4 times লার্জার ইকোনমি আমাদের থেকে। আর আমাদের যেই যে ডিফারেন্স, যে আমরা যদি ওদের 10 টাকা আমরা যদি রপ্তানি করি, তাহলে তার পরিবর্তে আমরা বোধহয় 70-80 টাকা ওর থেকে ইম্পোর্ট করি। যে ইন্ডিয়া চায়না যে ট্রেড, একটা ছোট প্লাস্টিকের খেলনার থেকে, সেদিন কোথায় আমার দেখছিলাম কি একটা বাজারে এই যে পুজো আচ্ছার জন্যে ওই বিভিন্ন ঠাকুরদের সাজাবার পুজো আচ্ছার যে সামগ্রীগুলো, ছোট ছোট জরির প্লাস্টিকের জিনিসগুলো, সেগুলোও মেড ইন চায়না। আমাদের দেশে পুজো আচ্ছা হবে, তার সেটাও মেড ইন চায়না। এবং সেই ছোট প্লাস্টিকের জিনিস থেকে মোবাইল ফোন অবধি, নাও ইনটু মোটর কারস, ব্যাটারিজ, চায়নার সঙ্গেও আমাদের যে নেগেটিভ ট্রেড ব্যালেন্সটা মারাত্মক, মানে এখানে একটা আশার আলো আছে ছোট্ট, যে এই ব্রিক্সের উত্থান, এবং ব্রিক্সে যেহেতু চায়না আছে এবং আমাদের ভারতবর্ষ আছে, তো সেখানে একটা পারস্পরিক সম্পর্কটা একটুখানি বাড়ছে। কিন্তু ছেলে মানুষই করে যে, কিন্তু একটা কথা হচ্ছে আজকের দিনে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমরা হয়তো একটা ঢক্কানিনাদ করছি যে আমরা অনেক খুব ভালো আছি, খুব আমেরিকার সঙ্গে কম্পিট করছি, চায়নার সঙ্গে কম্পিট করছি, কিন্তু সংখ্যাতত্ত্ব সেটা বলে না। কিন্তু স্পেশালি এই যে একটা কিছু কিছু ফ্রেজিওলজি বেরিয়ে ওঠে না, চায়না +1, যে অ্যাজ ইফ চায়নার থেকে দুটো কোম্পানি সরে গেলেই সেটা হু হু করে ভারতবর্ষে চলে আসছে। আই থিঙ্ক আমাদের এই রূপকথাগুলো ভুলে যেতে হবে। চায়নার থেকে যে কটা কোম্পানি সরে গেছে, প্রবাবলি মোস্ট অফ দেম তারা দানা বেঁধেছে মেক্সিকোতে গিয়ে। আমরা হয়তো চায়নার ফল আউট থেকে মানে ম্যানুফ্যাকচারিং পেয়েছি, নট দ্যাট সিগনিফিকেন্ট। আর একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি, একটা তো গেল আমাদের যে ট্রেড ইমব্যালেন্স, আমেরিকা তেলের দাম, এটা নিয়ে বললাম। লেটাস, তোমাদের কাছে কিছু আন্দাজ আছে যে আমাদের কি সত্যি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে এখন দুশ্চিন্তার সময় এসছে? না, এখনো সেরকম কোনো দুশ্চিন্তার জায়গা নেই। দেখুন, একটা হচ্ছে মানে কমেছে এবং এটা কমা বাড়া চলতে থাকে। আপনি যদি লাস্ট 6 বছরের হিসাব দেখেন, করোনার সময় থেকে, ঠিক আছে, এটা খুব সাধারণ ব্যাপার। এবং আমরা যতই বলি এত আমেরিকা চায়নার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে আমরা সেই অর্থে তুলনা করছি না, কিন্তু ভারতবর্ষের সরকারের কাছেও কিন্তু ডায়নামিক্সগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। এক একটা সময় এক এক রকম ডায়নামিক্স। আপনি দেখবেন যদি ভারতবর্ষের আপনি করোনার সময় থেকে দেখেন, করোনার পর থেকে আমাদের ইকোনমিতে একটা স্লো ডাউন হয়েছিল, এবং সেখানে লকডাউনটা দরকার ছিল, কতদিনের জন্য দরকার ছিল, তার ইম্প্যাক্টটাও একটা বহু সময় ধরে এসছে। এবং ভারতবর্ষের একটা যে 140 কোটির দেশ, আমরা বলছি সবকা সাথ সবকা বিকাশ, এবং এতগুলো শ্রেণী আছে, সবাইকে যদি আপনি একসঙ্গে স্যাটিসফাই করতে চান, এটা ইম্পসিবল। 2 নম্বর হচ্ছে সরকার কি চাইছে না, সরকার চাইছে। আমরা
যতই বলি সরকার কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে Democracy অনেক is a কাজ slow করছে। process. হ্যাঁ, সরকার ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করছে। সরকারের কাছে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনি দেখবেন প্রায় 80 দিন হতে চললো, এখন 3 টাকা করে দাম বাড়িয়েছে। সরকার কিন্তু অল্টারনেটিভ অপশনগুলো খুঁজেছে এবং কেউ বসে নেই আমরা বাণিজ্য চুক্তি হবে হবে না, কিন্তু এই যে কন্টিনিউয়াস কয়েকদিন আগে ইউএইর সঙ্গে একটা চুক্তি, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প। একদম একদম। এবং ইউএইর সঙ্গে চুক্তিটাও কিছুটা হেল্প করবে। আমরা একদম যে হাত তুলে বসে গেছি সেরকম নয়, সরকার সরকারের সাধ্য দেখো, মতো কোনো কিছু জিনিস কিছু নিয়ে- কাজ করছে, যেটাতে কিন্তু আমরা দেখুন এই তেলের অল্টারনেটিভ অপশনসগুলো আমরা এক্সপ্লোর করেছি। আমরা আমেরিকার সঙ্গে যখন ট্রেড চুক্তিটা হচ্ছে না চলছে, তখন আমরা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছি, কিন্তু এইগুলো একটুখানি আমি বলবো এফেক্টগুলো আসতে সময় লাগে। দেখো, এই কথাটা বললে এখন অনেক পরিবেশ সচেতন হওয়াটাও জরুরি, দরকার। অনেক এনভায়রনমেন্টাল লবি কিন্তু অসন্তুষ্ট হবেন, কিন্তু এই সময়ে যদি ভারতের থার্মাল এনার্জি বা কোলের ব্যাকআপটা না থাকতো, আমাদের কিন্তু ওভারঅল অবস্থাটা আরও 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 সিভিয়ার ইকোনমিক ফিনান্সিয়াল ক্রাইসিসে আমরা যেতে পারতাম। একদমই তাই। এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস হচ্ছে, আজকের দিনের দাঁড়িয়ে আপনি যদি একদম আপনার সাদা চোখে দেখেন, যুদ্ধের 80 দিন হয়ে যাওয়ার পরও সাধারণভাবে মানুষের মধ্যে কিন্তু সেই অর্থে কোনো হ্যাঁ। রকম হোলদোল নেই। কারণ আমরা পশ্চিমবঙ্গে তো আমরা কয়েকদিন আগে রাজনীতি দেখলাম, রাজনীতি সঙ্গে সঙ্গে আমরা র্যালি দেখেছি, গাড়ি দেখেছি, পেট্রোল ডিজেল খরচা দেখেছি। আজকের দিনেও আপনি দেখবেন পেট্রোল পাম্পে গেলে আপনাকে লাইন দিতে হচ্ছে না, আপনি টাকা দিলে পেট্রোল পাচ্ছেন, Correct, রেশনিং নেই। absolutely. এবং মানুষকে সচেতন হওয়ার জন্য বলছেন প্রধানমন্ত্রী, কিন্তু মানুষের সচেতনতা আমরা যতই বলি আমরা খুব রেসপন্সিবল সিটিজেন। আমাদের এই এলপিজি গ্যাস নিয়ে একটুখানি ত্রাহি ত্রাহি রব উঠেছিল, এবং তার মধ্যে আমিও বলতাম যে এটা ওই ডিলার যারা আছে তারা যদি চায় এই কালোবাজারি বন্ধ করতে, কালোবাজারি বন্ধ হলে নর্মালাইজ হয়ে যাবে। আজকের দিনে অনেক ক্ষেত্রে অনেকটাই নর্মালাইজ হয়েছে। তো মানুষকে একটু সচেতন হতে হবে। আজকে যদি পেট্রোল ডিজেলটা আমরা কম খরচা করি, দাম বাড়ানো, হ্যাঁ, এলপিজিটা নর্মালাইজ করতে গিয়ে হয়তো দের ইজ অ্যানাদার এফেক্ট। সেটা হলো আমাদের রিফাইনারিটা, ইন্ডিয়া ইজ রিজনেবলি স্ট্রং ইন দ্য রিফাইনিং সেগমেন্ট। আমাদের রিফাইনারিটা যখন রিফাইন করছে, তারা এলপিজির প্রোডাকশনটা খানিকটা বাড়াচ্ছে। এটা সরকারি নির্দেশ ছিল, নির্দেশে। একদম যুদ্ধের কিন্তু সঙ্গে সঙ্গে। এলপিজির প্রোডাকশন বাড়াতে গেলে আবার ডাউনস্ট্রিম পেট্রোকেমিক্যালের প্রোডাকশন, সেখানে দেখুন একটা প্রায়োরিটি লিস্ট বানিয়েছিল সরকার যুদ্ধের That is সময় fair. থেকে, দেশের যে প্রয়োজন মানুষের অনুযায়ী রান্নাঘরে সেটা যাতে করতেই আগে হবে। সাপ্লাইটা যায়। আমি ট্রেড আমার কমবে, আমার বিজনেস ঘাটতি হবে, ঠিক আছে, কিন্তু Correct. আগে মানুষের যাতে ঘরে যাতে গ্যাসটা পৌঁছে, তার জন্য এটা সরকারের একটা প্রচেষ্টা, এবং তার জন্য এলপিজি প্রোডাকশন বেড়েছে, এলপিজিটা অনেকটাই নর্মালাইজ হয়েছে। কিন্তু আমরা কি অপচয় বন্ধ করেছি? আমরা কি আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করেছি? আমরা কি ঘুরতে যাওয়া কমিয়েছি? কিন্তু এটাও ঠিক কথা যে এর একটা ইম্প্যাক্ট তো ট্রেডে পড়বে। আপনি যদি ঘুরতে কম যান, তাহলে আপনার রেস্টুরেন্টগুলো একটুখানি খালি থাকবে। তোমার কথাটা না কিছু ডাক্তারের কথার মতো শোনাচ্ছে। তো আমরা যত মানুষকে ধরো এই কার্ডিয়াক এটসেট্রা প্রবলেমের জন্য বলি না, লাইফস্টাইল মডিফিকেশন করো, ইউ সি হোয়াট এন্ডস আপ হ্যাপেনিং ইজ লাইফস্টাইল মডিফিকেশন করে যারা ভুক্তভোগী তারা করে, যারা এখনও পিপল হু আর এনজয়িং আ গুড টাইম, যাদের এখনও সেই সমস্যাগুলো হয়নি, সামহাও তাদের সেই মডিফিকেশনটা আনাটা ডিফিকাল্ট। বাট লেট আস সাধারণ আপনাদের সবার কাছে, আমাদের কাছে, আমার মনে হয় একটা জিনিস হয়তো বলা উচিত, যে সমস্যা কিছু কিছু আসছে, আমরা সমস্যা সম্বন্ধে লেট আস বি অ্যাওয়্যার। শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, কিন্তু সামওয়্যার যে কোথাও কোথাও আমরা যদি দুম করে বলতে থাকি আমরা সেই 1991 ফিনান্সিয়াল ক্রাইসিস, হ্যাঁ, যেটাকে বলা হয় ভারতের অ্যাপোক্যালিপস, যে তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সে সুলতান অফ ব্রুনাইয়ের কাছে একটা দেশ একটা রাজার কাছে অর্থ ভিক্ষা করছে 1991-তে, যে ডেফিনেটলি সেই স্টেজ অবধি জিনিসগুলোকে অতিরঞ্জিত করে, জিনিসটাকে এক্সাজারেট করে কোনো লাভ নেই। হ্যাঁ, সেটা তো 91-এর পরেও যদি আপনি দেখেন 2008-এ একটা গ্লোবাল স্লোডাউন হয়েছিল। আজকের দিনে এই জায়গাতে দাঁড়িয়ে সেরকম হওয়ার কোনো জায়গা নেই। অর্থনীতিতে কয়েকটা আমরা সিগনিফিকেন্ট চেঞ্জেস দেখেছি রিসেন্টলি। একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা বেড়েছে, মানে ওই খুচরো বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, সরকারি পরিসংখ্যান।
হোলসেল প্রাইস মূল্যবৃদ্ধি বাড়বে। মূল্যবৃদ্ধি বেড়েছে। এবার এইখানে মূল্যবৃদ্ধি বাড়া, দেখুন আপনি যদি ইনফ্লেশন বাড়বে, আপনি এটা তো বাড়বে, এটা সাধারণ। এবং ইনফ্লেশনটাকে সরকার, আরবিআই বিশেষ করে সরকারের উইং, নতুন আরবিআই গভর্নর আসার পরে সে রেপো রেটকে দিয়ে সে কিন্তু মূল্যবৃদ্ধিটাকে কমিয়ে দিয়েছিল, এবং এটা সরকারের একটা প্রচেষ্টা ছিল। কিন্তু আমরা পরিসংখ্যান দেখছি আর বাজারে আরেক রকম দেখছি। এই বাজারে এই স্ট্রং একটা মনিটরিং সিস্টেম দরকার, এনফোর্সমেন্ট উইংস যেগুলো আছে। সে দেখুন, এই আপনি যদি অটো সিএনজির দাম বেড়েছে, কিন্তু কতটা বেড়েছে তার জন্য একটা কাস্টমারকে তুমি কত টাকা বাড়াচ্ছ, এই মনিটরিং সিস্টেম তো ভারতবর্ষে নেই। আপনি একবার যদি যুদ্ধের আবহে জিনিসপত্রের দাম বাড়ানো শুরু মানে করেন, আমরা একদিকে একটা অর্থনৈতিক হিসেবপত্রর মানে একটা হিসেবের মধ্যে থাকব, আর অন্যদিকে আমরা অপরচুনিস্টিক একদম, ইমোশনাল কাজকর্ম একদম। করব। এবং এই বিজনেস হাউসেস যারা আছে, এবং দেখুন একটা সেগমেন্ট আছে যারা যুদ্ধ চায়, Correct, যারা যুদ্ধের absolutely, সময় কালোবাজারি করে। এটা ট্র্যাডিশনালি আরে হিস্টোরিক্যালি হয়ে এসেছে। পৃথিবীর ওয়ান অফ দ্য মেজর ইন্ডাস্ট্রিজ ইজ আর্মস ইন্ডাস্ট্রি। এই ড্রোন কে তৈরি করছে? এবং যারা এই ড্রোনের ব্যাটারি কে তৈরি এই করছে? জায়গাতে যদি সরকারের মনিটরিং থাকে, দেখুন আলটিমেটলি Oil জিনিসপত্রের companies। দাম যদি বাড়ে, মানুষ যদি তার ছাকাতে দগ্ধ হয়, তাহলে সরকারেরও মুখ পড়ে। সরকার যদি চায় যে আমি তো পেট্রোল ডিজেলের দাম 3 টাকা বাড়ালাম, সিগারেটের দাম কিন্তু এই 18 টাকার সিগারেট 24 টাকাতে বিক্রি হচ্ছে, মানুষ কি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে? কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে সরকার দুটো বার্তা দিল। একটা হচ্ছে তুমি পেট্রোল ডিজেলের খরচাটাকে কমাও, কারেক্ট। তুমি যেখানে গাড়ির দরকার নেই সেখানে গাড়ি ছাড়া চলে। এখন অনেক এমপি এমএলএ দেখবেন সাইকেল চালিয়ে অ্যাসেম্বলি যাচ্ছে, পার্লামেন্ট যাচ্ছে, এটা সিম্বলিক একটা হয়তো। স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ, এখন আপনাদের কনভয়েতে গাড়ি কমছে, হ্যাঁ, কিন্তু এইগুলো একটা সরকার বার্তা দিচ্ছে। কিন্তু আমরা যদি একটুখানি রেসপন্সিবিলিটি নিই, তুমি যদি আমি এই কর্মসূত্রে কয়েকটা দিন ইউএসএতে কাটালাম, ইউ লুক এট এ ভেরি ইন্টারেস্টিং ফিনোমিনন। ইউএসএ 1 লিটার অয়েলও ইম্পোর্ট করে না। দে আর কমপ্লিটলি সেলফ সাফিসিয়েন্ট। কোনো অয়েল ইম্পোর্ট নেই ইউএসএ। এখন ভেনেজুয়েলা আরো বেড়ে গেল। তারপরে না, ইউএসএ ভেনেজুয়েলার আগেও ইজ এ নেট এক্সপোর্টার অফ অয়েল। অথচ তাদের পাম্পে তেলের দাম 3 গুণ হয়ে গেছে। কেন? বাজারে তেলের দাম বেড়েছে। সুতরাং প্রাইভেট সেক্টর যে অয়েল কোম্পানিরা আছে, তারা তো আর ইউএসএকে সেই $60 ক্রুডে তেল দেবে না। যেহেতু ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে গেছে 100, তাহলে আমেরিকাতে যে মধ্যবিত্ত মানুষটা তেল ভরছে, তাকে কিন্তু আজকে 3 গুণ দাম দিয়ে, এবং সেই কারণে এই এত যুদ্ধংদেহী মনোভাব সত্ত্বেও যে কারণে ট্রাম্প এখন ঝামেলায় পড়ছে, কারণ তার ইলেক্টোরেট তার উপর খেপে যাচ্ছে যে তুমি ওদিকে গিয়ে পালোয়ানি করছো, তার জন্য আমার তেলের খরচা 3 গুণ বেড়ে গেছে। আমরা তো 3 টাকা বেশি দিচ্ছি, ওখানে তো 3 গুণ বেড়ে গেছে। এখানে আরেকটা জিনিস আছে কুণালদা, সেটা হচ্ছে ভারতবর্ষের যে আপনি যদি সেগমেন্ট ওয়াইজ দেখেন, সেক্ষেত্রে এই তেল আমরা যেটা বলি যে শুধুমাত্র সাধারণ মানুষ পেট্রোল কিনছে বা ডিজেল গাড়িতে কিনছে, তা তো নয়। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে লাগিয়ে, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসে লাগিয়ে, লট অফ ইউজ ইন এগ্রিকালচার। সেই জায়গাতে সরকার যদি একটুখানি নজর দেয়, এবং এটা দেখুন এই 3 টাকা যে বাড়লো, এই 3 টাকাটাই তো শেষ নয়, ধাপে ধাপে বাড়তে পারে। সরকারের আরেকটা ট্রান্সপারেন্সি রাখা উচিত। যে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল, তখন $139 পার ব্যারেল হয়ে গেছিল। না, আর একটা জায়গায় যেখানে ইন্ডিয়াতে, কারণ এই যে মনসুন সিজনের আগে পরে যে ঝুট ঝামেলাগুলো চলছে, তাতে একটা ভ্যালিড কনসার্ন হচ্ছে রিগার্ডিং দ্য ফার্টিলাইজার সেক্টর। কারণ এই পেট্রোকেমিক্যালের সঙ্গে ফার্টিলাইজারের ব্যাপার, ফার্টিলাইজারটা আমাদের অনেকাংশে ইম্পোর্ট করতে হয়। অ্যাবসলিউটলি। এইটা আবার আমাদের এখানে দূরদর্শিতার অভাব, যে একটা লার্জলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচারাল সেক্টর। তো সেখানে আমরা এতটাই এগ্রিকালচার, এই ফার্টিলাইজার ইম্পোর্টের ওপর ডিপেন্ডেন্ট। এইসব জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। না, ওয়ান মোর কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করি, যে তুমি কথায় কথায় অলরেডি মেনশন করছিলে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ভারতবর্ষের মানি মার্কেট, ম্যানুফ্যাকচারিং, নানান দিকে যত কোম্পানি আছে, আমাদের স্টক মার্কেট, আমাদের ইকোনমির সাইজ $3.5 ট্রিলিয়ন, $4 ট্রিলিয়নের উপর চলে গেছে। তো এখন বোধহয় মানি মার্কেটের ভ্যালুয়েশন টোটাল ইকোনমির ভ্যালুয়েশনের কাছাকাছি পৌঁছে গেছে বোধহয়।
না, একটা হচ্ছে ভারতবর্ষের যদি আপনি স্টক মার্কেট দেখেন, হ্যাঁ, এই স্টক মার্কেটটা একটু ইন্টারেস্টিং ফেনোমেনন আছে, ঠিক আছে? এবং সাধারণ মানুষ যারা ইনভেস্টমেন্ট করেন, খুব সম্মান জানিয়ে বলছি, তারা না বুঝে তারা লোকের কথায় ইনভেস্টমেন্ট করেন। তাতে সবাই সবকিছু হ্যাঁ, বুঝলে এবার অসুবিধে বোঝার আছে। দরকার নেই, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি একটা বেসিক ফান্ডটা, সেটা আপনার মাধ্যমে আমি বলছি, সেটা হচ্ছে লং রানের জন্য যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন, এই ট্র্যাডিশনালি হিস্টোরিক্যালি ভারতবর্ষের শেয়ার মার্কেটের যে পরিসংখ্যান আছে, সেটা হচ্ছে লং রানে আপনাকে Long run। সবসময় ডিভিডেন্ড দিয়েছে। এবার ভারতবর্ষের স্টক মার্কেটটা কিন্তু এই যে অ্যাট্রাকশনটা, এই অ্যাট্রাকশনটা সারা বিশ্ব জুড়ে আছে, এবং ভারতবর্ষের এই স্টক মার্কেটে কিন্তু একটা বিদেশি পুঁজির একটা কন্টিনিউয়াস একটা ইনফ্লো থাকে। এবার সেইখানে তো ঝামেলা হচ্ছে। এবার তারা কিন্তু লাস্ট 1 বছরে তোমার ডেটা ভালো নয়। হ্যাঁ, একদম। তারা কিন্তু ওই ট্র্যাডিশনাল ইনভেস্টার নয়, লং টার্ম ইনভেস্টর নয়, তারা কিন্তু লং টার্ম ইনভেস্টার নয়, তারা কিন্তু দে কিপ অন চেঞ্জিং দেয়ার ইনভেস্টমেন্ট প্যাটার্ন। ওরা Correct। আজকে যদি এখানে মানে রেপো রেট কম বেশি হয়, ওখানে যদি ফেড রেট কম বেশি হয়, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টটাকে না, তুলে নিয়ে আবার আরেকটা ব্যাপার ঘটছে অনির্বাণ, উইচ ইজ ভেরি, দুটো কথা আমাদের পিপল হু আর ইন্টারেস্টেড ইন দিজ ম্যাটার্স, তার মধ্যে একটা হচ্ছে যে প্রবাবলি লাস্ট বছর দুয়েকের মধ্যে আমেরিকান স্টক এক্সচেঞ্জে যে মুহূর্তে তোমার এই ওপেনে মানে এআইর মার্কেটটা এতই ইনভেস্টমেন্ট শুষে নিচ্ছে, ওয়ান অফ দ্য রিজনস, একটা তুমি যেটা অনির্বাণ বললো, ইট ইজ সো ট্রু ফান্ডামেন্টালি, যে আমাদের এমনি এফডিআই যারা ফরেন মানি আসে যায়, তাদের এই যাতায়াতটা লেগেই কিন্তু থাকে। এখানে একটা ছোট্ট আমি অ্যাড করছি, সেটা হচ্ছে রিসেন্টলি একটা খুব ভালো ডাইনামিক চেঞ্জ হচ্ছে ভারতবর্ষের স্টক মার্কেটে, যেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যখনই বিক্রি করে, এই ডোমেস্টিক ফান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি যেগুলো আছে, মানে স্পেসিফিক্যালি মিউচুয়াল ফান্ড, দেখবেন এখন মিউচুয়াল ফান্ড করবার জন্য সরকারও অনেক সময় এনকারেজ করে, এবং Encourage সাধারণভাবে মানুষের মধ্যে একটা মিউচুয়াল ফান্ড করবার প্রবণতা বেড়েছে। তো এই ডোমেস্টিক ফান্ড হাউসেসগুলো কিন্তু ওই স্টকটা কিনতে থাকে, এবং কন্টিনিউয়াস যে সেলিং হতো আগে, আচ্ছা, এখন সঙ্গে সঙ্গে কিন্তু দিনের শেষে গিয়ে দেখবেন আপনি ওই ডোমেস্টিক ফান্ড হাউসগুলো কিনতে থাকে, এবং তার জন্য ওই নেট যে তাতে ব্যালেন্সটা maintain ব্যালেন্সটা থাকে। এবং এটা সরকারের একটা প্রচেষ্টা আছে মিউচুয়াল ফান্ড করবার জন্য, সরকার অনেক দিন ধরে এনকারেজ করছে, মানুষও বুঝতে পারছে এখন এসআইপি কি সবাই জানে। ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের নিজের দেশের ব্যবসা বাণিজ্যটাকে উজ্জীবিত রাখার জন্য উই আর এবং কন্ট্রিবিউটিং টু সেখানে দ্য কান্ট্রি। একদম একদম, এবং সেটা কিন্তু এই স্টক মার্কেটটাকে ধরে রেখেছে। দেখবেন সেরকম সাডেন খুব ফল নেই, বা দুদিন পরে স্টক মার্কেট একদম নিঃশেষিত হয়ে যাবে, সেরকম নেই। এটা ফান্ডামেন্টালি আমি বলবো স্ট্রং হয়েছে আগের থেকে অনেক। কারেক্ট। এখন দুটো জিনিস যেটা হয়তো আমাদের এই লগ্নির বা এর আসা যাওয়াকে এফেক্ট করছে, একটা হচ্ছে সেই ব্লটিং পেপার জল শুষে নেওয়ার মতো এআই হ্যাজ সাকড আপ সাচ এ লট অফ ইনভেস্টমেন্ট লাস্ট 1-2 বছরের মধ্যে, যে ওয়ান অফ দ্য মেইন রিজনস যে টেক ইনভেস্টার যারা, এই সমস্ত টেক ইনভেস্টাররা ছুটেছে এআই এনে। এখন লোকে বলছে না যে এদিকে যাচ্ছে সেই পাইপারের মতো ইনভেস্ট করতে, তারপর বলছে দ্য এআই বাবল উইল বার্স্ট। এই যে এআই রূপকথাটা শেষ হবে, তখন মানুষ আমেরিকার লগ্নিতে ডিসঅ্যাপয়েন্টেড হবে, তারপরে সে ইন্ডিয়া এটা সেটা নানান দিকে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর একটা জিনিস এআই রিলেটেড যেটা হয়তো আমাদের ভাবাবে বলে নয়, দ্যাট ইজ এআই প্রবাবলি অলরেডি আমাদের এই যে আমাদের এক্সপোর্ট, আমাদের ইকোনমিক সেক্টরে ইন্ডিয়ার একটা মেন ড্রাইভিং ডাইনামো হলো ইন্ডিয়ার সফটওয়্যার আইটি ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ার আইটি ইন্ডাস্ট্রি যে এই যে এআই, ঠিক যেমন এক সময় সেই তৈমুর, চেঙ্গিস খান তৈমুর যেভাবে আক্রমণ করত, সেই চেঙ্গিস খানের আক্রমণের মধ্যে আই থিঙ্ক দ্য ইনভেশন অফ এআই ইনটু ইন্ডিয়ান আইটি ইজ ম্যান পাওয়ার ডিপেন্ডেন্ট। দেখুন, এআইটাকে আপনি অস্বীকার করতে পারবেন না তো। এবং এটা আজকের দিনে নতুন নয়, এটা লাস্ট কয়েক বছরের উত্থান, এবং আজকের দিনে না, কিন্তু এখন সেটা বিজনেস অ্যাপ্লিকেশন। এখন বিজনেস অ্যাপ্লিকেশনটা একটুখানি আমি বলবো সাধারণ জনমানসে একটা রেখাপাত করেছে, কিন্তু ভিতরে ভিতরে যারা আইটির লোক আছে তারা এআইটা নিয়ে ভাবতো, অনেকদিন ধরে এআই নিয়ে কথাবার্তা চলছে, এআইটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষের যেটা আমি বলবো, যেটা একটা স্ট্রং পয়েন্ট ছিল, আমাদের উচ্চ মেধার লোকজন
তারা এই আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতো। সেটা শুধু ওই ভারতবর্ষের কোম্পানি না, সারা বিশ্ব জুড়ে যদি দেখেন আইটি কোম্পানি যে সব থেকে উঁচু পদে যারা আছে তাদের মধ্যে মানে maximum আইটি লোক- ম্যান পাওয়ার। একদম, এবং তারা হচ্ছে কিন্তু ভারতবর্ষের ফসল তার উচ্চ মেধা পড়াশোনা করেছে ভারতবর্ষে থাকে, লোকে বলতো বিদেশে গেছে। মিডল ইস্টে তেল আছে, ভারতবর্ষের ম্যান মেধা পাওয়ার আছে, আছে, একদম। মেধা আছে। মেধা আছে, এবং আজকের দিনে এআই কিন্তু সেখানেই চ্যালেঞ্জ তৈরি করছে। কারেক্ট। এবং যারা খুব উচ্চ মেধার লোক আইটিতে অনেক বছর ধরে কাজ করেছে তারা আজকে আইটিতে চাকরি চলে যাচ্ছে তাদের। এবং আপনি যদি আমি নাম বলবো না এখানে কিছু কোম্পানি, সেই কোম্পানিতে একটা র্যাপিড মানে রিট্রেঞ্চমেন্ট হচ্ছে। এবার তাদের কম বেশি সবাইকে হ্যাঁ, এবার তাদের ক্ষেত্রে কিন্তু এআইটাই আপনার চ্যালেঞ্জ। এবং এটা কতদিন চলবে, এটার অল্টারনেটিভ কী হবে, এটার ফেসটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো, এটা শুধুমাত্র ভারতবর্ষ না সারা বিশ্বের কাছে একটা চ্যালেঞ্জ। আস্ক ইউ, আমরা হয়তো ওভারঅল ব্যাপারটাকে খানিকটা দেখি, বাট তোমরা যারা দি ইকোনমিক অ্যাঙ্গেল অফ থিংস দেখছো, মানে ইজ ইট অলরেডি এফেক্টিং দ্য পারফরমেন্স অফ ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি নাও? এফেক্ট করছে? এটা তো ঠিক কথাই যে এআইতে আপনি যে সুবিধা পাবেন, একটা লোককে আপনি যদি একটা বড় চিঠি লিখতে চান, আপনি মানে এর ধাক্কাটা ইন্ডিয়ান আইটি, এর ধাক্কাটা তো একদম ইন্ডিয়ান আইটিতে পড়েছে। এবং ইন্ডিয়ান স্টক মার্কেটে আপনি দেখবেন আইটি কোম্পানিজের শেয়ারের একটা চেঞ্জ আছে। কিন্তু এটাও বাস্তব, এবং আমি খুব মানে আশাবাদী যে এই ঝড়ঝাপটাগুলো ইকোনমির মধ্যে থাকবে। এইগুলোকে আমরা ওই ঠিক অ্যাকসেপ্ট করে নেবো বা অ্যাডপ্ট করে আবার চলতে থাকবো আপন গতিপথে। একটা ফেজ থাকবে হয়তো, সেটা 3 বছরের হরাইজন হতে পারে, সেরকম জায়গাতে একটা ঝড়ঝাপটা চলবে। একটা বাট লং রানে গিয়ে এটা এমন না যে এআই সারা বিশ্বের অর্থনীতি আপনার মেধা সবকিছুকে নষ্ট করে দেবে। গতকাল যে আমাদের ট্রাম্প বাবু তার 16 জন সিইওকে নিয়ে চায়নায় গেলেন, তো সেখান থেকে আবার আমাদের হয়তো চিন্তাটা তিনি একটু বাড়িয়ে দিলেন, কারণ তারা নাকি যতটা না পলিটিক্স আলোচনা করেছেন, তার থেকে তারা ব্যবসা বাণিজ্য ট্রেড ডিল আলোচনা করেছেন বেশি। সো অ্যাজ আ রেজাল্ট অফ উইচ এই খানিকটা, এই যতক্ষণ আমেরিকা চায়নার মধ্যে মনোমালিন্য চলে, ভারতবর্ষে 1 কোটি আইফোন তৈরি হয়ে যায়, ইন্ডিয়া বেনিফিটস ইনডাইরেক্টলি সামহাও, কিন্তু হঠাৎ করে এই নানান রকমের সমঝোতা যদি চায়না আমেরিকার মধ্যে হতে থাকে, আবার তার ইম্প্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রির ওপর কিরম করে পড়বে, নাও দ্যাট ইজ না, এখানে আমি একটুখানি বলি যে ট্রাম্পকে যদি আপনি দেখেন, ট্রাম্প কিন্তু আদ্যপান্ত একটা ব্যবসায়ী, এবং সে ব্যবসা করে, এবং একটুখানি আমি বলবো হুজুগে লোক আছেন, ইমোশনস আছে, এবং কথায় কথায় এমন কিছু সিদ্ধান্ত নেন যেটা হয়তো পরের দিকে বুঝতে পারেন সেক্ষেত্রে উনি একটা রাষ্ট্রনায়ক আছেন, সেটাকে অ্যাকসেপ্ট করা বা সেখান থেকে বেরিয়ে আসাটা ওনার পক্ষে সমস্যা। কিন্তু চীন একটা সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, আমেরিকার সঙ্গে আগামী দিনে কম্পিট করতে পারে, সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু উনি চীনের সঙ্গে ব্যবসা করবার জন্য উদ্যত হন। ভারতবর্ষ কিন্তু আমি বলবো ভারতবর্ষের সরকারকে একটু সাধুবাদ দিতে হবে যে কে বন্ধু কে শত্রু সেটা না দেখে ব্যবসাটা কিভাবে বাড়ানো যায়। এবং তার জন্য আজকের দিনে এটাই কিন্তু বাস্তব যে ওই সীমান্তটাকে সুরক্ষিত রাখতে হবে, কারণ সীমান্ত যাতে অশান্ত না হয়। প্রোটেক্ট বর্ডার, প্রোটেক্ট ট্রেড, একদম প্রোটেক্ট বর্ডার, সেটা হচ্ছে প্রায়োরিটি। এবং তারপরেই যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেস বাড়ানো। এবং বিজনেস বাড়ানো মানে আপনি একটা সাধারণভাবে যদি বিজনেসম্যানকে জিজ্ঞেস করেন, সে চাইবে আমার বাড়িতে শান্তি থাকুক, আমার দোকানে যাতে কেউ অ্যাটাক না করে, আর 2 নম্বর হচ্ছে আমাকে ব্যবসাটাকে বাড়াতে হবে। তো এখানে ভারতবর্ষের সরকারও কিন্তু সেটা চাইছে, এবং সেটা যত বাড়বে রাজনীতি মানুষ ভুলে যাবে, মানুষ অর্থনীতিতে এগিয়ে যাবে। দেখো, এই 3টে দেশের কথা হলে 3টে সংখ্যা মনে রাখতে হয়। আমরা 4, চায়না 16, আমেরিকা 30। চায়না প্রায় 19 হয়ে গেছে, 19 হয়ে গেছে। হ্যাঁ, ধরো 4, 20, 30। এই 4, 20, 30 ইন টার্মস অফ ট্রিলিয়নস অফ ডলার্স আমরা এই 3টে ইকোনমির কথা ভাবছি। একদম একটা সোজা একটা সিম্পলভাবে আজকে যারা ধরো তারা চাকুরিজীবী হোক, ব্যবসায়ী হোক, ইনভেস্টাররা হোক, সাধারণ মানুষ যারা কিছু রোজগার করছেন, কিছু সঞ্চয় করছেন, তাদের জীবন জীবিকা চালাচ্ছেন, লুকিং অ্যাট দেয়ার ডেইলি এক্সপেন্ডিচার, লুকিং অ্যাট দেয়ার লাইফ সেভিংস, তাদের তুমি আজকে কি বলবে যে ঠিক আছে আমরা যেভাবে চলছি একটু দেখে শুনে চলি? মানে একেবারে সেই ঘুমের মধ্যে ছটফট করার মতো দুশ্চিন্তার সময় কি হয়েছে? না, দেখুন, মানুষ সাধারণ মানুষ কিন্তু আপনি যে কোনো মানুষকে যদি দেখেন, ইররেসপেক্টিভ অফ দেয়ার ক্লাসেস, তারা কিন্তু আত্মসচেতন।
আমরা যতই বলি মানুষকে আমরা না, আমি তোমাকে একটা কথা বলি, হোয়াট ওয়ারিজ মি আজকের দিনে হচ্ছে যে আমাদের যে একটা ডায়ারিয়া অফ পলিটিক্যাল ডিসকাশন হয়, সেই একই ইস্যুতে অমুকে জিতেছে, অমুকে হেরে গেছে, অমুকে জিতেছে, অমুকে হেরে গেছে, এ ওকে পিটিয়েছে, এ ওকে পেটাবে, এ পিটুনি খেয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে যে ধ্বংসাত্মক আলোচনাগুলো ঠিক আছে হয়েছে। পলিটিক্স হচ্ছে একটা রগরগে হরর মুভির মতো, কিন্তু তুমি কাহাতক আইদার ইউফোরিয়া বা হররের মধ্যে থাকতে পারো। জীবনের বাস্তবটা একটা মিডল ক্লাস, একটা আর্নিং, একটা সাধারণ মানুষের জীবন জীবিকা তো কেবল ওই পলিটিক্যাল থিয়েটার দেখলে চলবে না, তাদেরও তো একটা আইডিয়া নিতে হবে যে আমরা কি অবস্থায় আছি। একটা খুব রূঢ় বাস্তব, সেটা হচ্ছে লাস্ট 3-4টে ডিকেড যদি দেখেন, একটা হচ্ছে স্থায়ী চাকরির সংখ্যা কমছে, কারেক্ট। এবং এই জীবন জীবিকার সংগ্রাম আগে যত স্থায়ী চাকরি বলে কি থাকবে হ্যাঁ পৃথিবীতে? সেটা 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 খুব সন্দিহান। আগে মানুষ আমরা দেখেছি স্থায়ী চাকরি, তার একটা রোজগার, সে বুঝে নিত যে আমি আগামী 20 বছরে কি আমার এই রোজগার করছি থাকবে, আর কি। তারপর রিটায়ারমেন্টের পরে আমি থাকবো। এখন প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, সেটা একটা Every ব্যবসাদারের day is ক্ষেত্রে, important. যে চাকরি করছে তার ক্ষেত্রে। এবং একটা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অর্থনীতিতে আমরা সবসময় প্রেডিক্ট করি না একটা লঙ্গার হরাইজনে, কারণ জানি না আমরা কি হবে। কিন্তু ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ তারা আত্মসচেতন এবং তারা আত্মনির্ভর হওয়ার চেষ্টা করে। ভারতবর্ষের একটা যেটা চেঞ্জ হয়েছে আমি বলবো, সেটা হচ্ছে মানুষ কিন্তু এখন খরচাটা বাড়িয়েছে। আমরা আগে দেখতাম যে রোজগার কত হবে, Consumption, তারপরে আমি expenditure. একটা সেভিংস করব, তারপরে আমি খরচা করব। এখন মানুষ খরচা করতে কিন্তু খুব ভালোবাসে, এবং সরকারও চায় যত খরচা বাড়বে তত ডিমান্ড স্টিমুলেট কিছু হবে। খরচা করা তো দরকার। হ্যাঁ, এবং খরচা করবার যে পেনিট্রেশনটা, সেটা কিন্তু সব ক্লাসে হয়েছে। আপনি এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করতেন, সেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডার, এখন অন্নপূর্ণা ভাণ্ডার, অন্যান্য জায়গায় লাডলি বাহেনা, এই সব টাকাগুলো যে দেওয়া হচ্ছে সেগুলো তো মার্কেটে খরচা করছে। তুমি কথাটা বলে আমরা ভুলে যাওয়ার আগেই প্রসঙ্গটা ছুঁয়ে যাই একটু। এই তো পশ্চিমবঙ্গে আমরা একটা চেঞ্জ ওভার, ট্রানজিশন, পালাবদল দেখলাম। লট অফ পলিটিক্যাল প্রমিসেস, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারাল গুড। আমরা চাতক পাখির মতো অবস্থায় আছি, আমাদের চেয়ে 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 তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। কিন্তু ইন দিস প্রেজেন্ট স্লাইটলি আনসেটেলড ফিনান্সিয়াল অ্যাটমসফিয়ার, এর কি মনে হয় একটা আগামী কয়েক মাসের মধ্যে যে এনথুজিয়াজম, যে উৎসাহ, যে আমাদের কিছু ইনভেস্টমেন্ট, কিছু ইনফ্রাস্ট্রাকচারাল, কিছু প্রাইভেট সেক্টর, কিছু স্টেট বেনিফিট, এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে তুমি কি মনে করছো যে কিছু কি একটু আমাদের টোন ডাউন করতে হবে? দেখুন, 49 বছর আমরা দেখেছি কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আলাদা। এই তখন ডবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন শব্দগুলো আসে। আমরা 77 বছরের মধ্যে 57 বছর ঝগড়া করে কাটিয়ে দিয়েছি। এবার এই ডবল ইঞ্জিনটা কিন্তু সত্যি সত্যি একটা পজিটিভ ভাইবস দিয়েছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই নতুন সরকার এসছে 10 দিন হয়েছে, কিন্তু 10 দিনের মধ্যে কিছু 57 বছরের ঝগড়ার পরে একটু এবার একটা সাধারণ মানুষের মধ্যে একটা দেখবেন একটা ওয়াও ফ্যাক্টর বলবো না, কিন্তু একটা আশায় আছে যে নতুন কিছু হবে। 2-3টে জিনিস খুব হওয়া স্বাভাবিক। একটা হচ্ছে আমরা যে অবস্থায় চলে গেছিলাম তার থেকে আর খারাপ হতো। হ্যাঁ, এবার এই হওয়াটা স্বাভাবিক কিরকম ভাবে, দেখুন একটা দুটো ইন্ডাস্ট্রিকে, ইংরেজিতে একটা কথা আছে না, ইট ক্যান অনলি বি বেটার। হ্যাঁ, এবং এটা তো আশা করতেই হবে, আশা রাখতে হবে, নাহলে আমরা আপনারা কিভাবে জীবন না, কিন্তু এর একটা ইম্প্যাক্ট কি হবে গভর্নমেন্টাল স্পেন্ডিং, ডিরেক্ট পাবলিক বেনিফিট এটসেট্রার মধ্যে? এটা হতে বাধ্য। কেন বলছি, সেটা হচ্ছে সরকারের কাছে এখন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে এখন একটা হচ্ছে মেক ওভার করতে হবে, এটা হচ্ছে একদম প্রাইমারি। এবং সেটা শুধুমাত্র কথাবার্তা বলে বা নমনীয় মনোভাব দেখে চুরি বন্ধ করে হবে না। চুরি তো বন্ধ করতে হবে, কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে একদম প্রাইমারিলি ইনভেস্টমেন্ট, শিল্পায়ন, এটা হচ্ছে একদম পাখির চোখ করতে হবে। আর প্রপার রাজস্ব দরকার। এবং না, রাজস্ব 40% ইনকাম যদি মদ আর সিগারেট থেকে হয়, এই ফাঁদটা থেকে তো বেরোতে হবে। হ্যাঁ, কিন্তু ইনকাম ইজ ইনকাম। এবং আজকের দিনে না, আপনি বাট 40% ইনকাম খালি মদ বিক্রি করে একটা শুধু সরকারের- 40% নয়, আরো অনেক কিছু আছে। কিন্তু এটা তো বাস্তব যে মানুষ মদের জন্য খরচা করছে, পকেটে টাকা আছে,
আপনি দেখবেন এই ইলেকশনের তারপর- সময় তারপর- ভোটের লাইনে যত ভিড় তারপর ছিল, 50 লাখ টাকা খরচ করে লিভার ট্রান্সপ্লান্ট এটা তো তাদের হেলথ কেয়ার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিকে মানি সাইকেল। হ্যাঁ, কিন্তু এটা আমি সিরিয়াসলি বলছি, সরকারের এখন শিল্পায়নটা পাখির চোখ আর বেকারত্ব দূরীকরণটা পাখির চোখ। এই দুটো জায়গাতে যদি সরকার কাজ করে, এবং করবার নিশ্চয়ই প্রচেষ্টা আছে, এবং কেন্দ্রীয় সরকারও চাইবে যে পশ্চিমবঙ্গ, দেখুন এই বিকশিত ভারত 2047-এর যে পরিকল্পনা 2047-এ হবে না 2057-তে হবে, সেটা করতে গেলে দেখো, পশ্চিমবঙ্গটাকে বিকশিত বিকশিত করতে ভারতটা হবে। তো ইমোশনাল এজেন্ডা নয়। বিকশিত ভারতের এজেন্ডাটা হচ্ছে যে বর্তমান $2,500 পার ক্যাপিটা ইনকাম থেকে তোমাকে $15,000 থেকে $17,000 পার ক্যাপিটা ইনকামে যেতে হবে। এটা সংখ্যার হিসেবে আপনি ঠিক বলছেন, হ্যাঁ। কিন্তু সেটা হতে গেলে একটা বিরাট তার মানে একটা কি? বিরাট তার মানে উই আর লুকিং at least nearly a 12 to 15 trillion dollar economy. একদম। এবং সেটা আমি বলবো যে ভারতবর্ষের মতো একটা দেশে পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, যেটার একটা আমি বলবো সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন থাকা উচিত, যেটা always. আমাদের আগে ছিল। সেক্ষেত্রে এখন আমরা আমরা 1965 অবধি ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের 30% কন্ট্রিবিউট করেছি, জিডিপি 25% কন্ট্রিবিউট করেছি। এখন আজকে রুগ্ন হতে হতে 4%, 2% হ্যাঁ, এই জায়গাতে আমি বলবো যে এটা করা সম্ভব। তার কিছু পরিকল্পনা নিশ্চয়ই সরকারের কাছে আছে, থাকবে ভবিষ্যতে। সুতরাং অনেকেই আমরা contribute আশা করবে। করি, লেট আস হোপ, যে এই যে একটা ডামাডোল তৈরি হচ্ছে সেটা নিয়ে এক্ষুনি দেয়ালে মাথা ঠোকার প্রয়োজন নেই, এই কিন্তু একটা যে দেখুন পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন, এটা একটা একদম ভাতা সর্বস্ব জীবনযাপন চলছিল, ঠিক আছে? আপনি এটা ছিল মানে ভাতা ইকুয়াল টু ভেট, ভেট ইকুয়াল টু ভোট। এটা রাজনীতির লোকেরা ভেবে নিয়েছিলেন যে ভাতা দেবো, এটাই ভেট, এটা দিলেই ভোট পাবো। মানুষ কিন্তু রিয়াক্ট করেছে, মানুষ ভেবেছে যে ভাতা যাই হোক, আমরা কতটা। পরে একদিন আলোচনা। আরেকটা জিনিস দেখো, ওই আমাদের মেডিসিনে একটা ব্যাপার আছে না, যেটাকে বলে জন্মগত অসুখ। যে মুভমেন্টটার জন্ম হবে একটা নেগেটিভ মুভমেন্ট থেকে, তাকে একটা পজিটিভিজমের মধ্যে সময় লাগবে। আনা খুব ডিফিকাল্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু সময় লাগবে। সময় লাগবে এবং- না। আমি এই যে ধরো তৃণমূল তার নানান রকম অ্যাক্টিভিটি সত্ত্বেও তার জন্মই হয়েছে ইন্ডাস্ট্রিকে ভাগিয়ে দিয়ে। সুতরাং সেই তাকে জায়গা থেকে বেরিয়ে আসছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসা, এবং সেটা কিন্তু আমাদের সবার কাছে এখন একটা- আপাতত পারলো না। সেটা একটা ব্ল্যাক স্পট আছে, এবং সেই শিল্পায়নটা হতে তো সময় লাগে। সময় নেই। একটা বড় শিল্পকে আনতে গেলে তার প্ল্যানিং টু এক্সিকিউশন, তাহলে তার আমরা- প্রোডাকশন, এটা অনেক সময়। কিন্তু আমি বলছি ভাবনা চিন্তার একটা পরিবর্তন। তাহলে অনির্বাণ, আমরা এখনো ওই বলে না আশায় বাঁধে চাষা, চাষা। তাহলে আশায় বাঁচে চাষার মতো আমরা এখনো আশা করছি যে হ্যাঁ, আমাদের ওই যখন আমরা ফ্লাইটে যাই, ফ্লাইটে যাওয়ার মধ্যে ইন্ডিয়ার প্রেজেন্ট ইকোনমিক ট্র্যাজেক্টরি, এই যে ফ্লাইট, তার মধ্যে একটু হয়তো ডিস্টারবেন্স আসছে, বাট আশা করছি যে আমাদের দেশ তার গভর্নেন্স, বুদ্ধি, শক্তি দিয়ে আমরা এই টার্বুলেন্সটা খানিকটা কাটিয়ে উঠতে পারবো। আর আমরা এটাও নিয়ে আশা করছি যে আমরা যে একটা রিভাইভাল, রিজুমিনেশন, যে হোপ আজকে পশ্চিমবঙ্গ যে আশার দিকে চেয়ে আছে, আমরা উই আর ভেরি হোপফুল যে হয়তো এই পরিস্থিতিটা সেইটাকে অতটা মেঘাচ্ছন্ন করবে না। তুমি ইন সামারি আমাদের বলো যে দ্য ওয়ে ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ফিনান্সিয়াল অ্যানালিসিস, তো এই যে একটা 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 টার্বুলেন্স চলছে বর্তমানে, তেলের দাম, ফরেন ইনভেস্টমেন্ট, ডিক্লাইনিং রুপি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তোমাদের ওই তোমাদের একটা তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কি? না। তোমাদের কি মনে হয় যে ডু ইউ সি যে আমাদের হ্যান্ডলিং, ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি এখনো সেই জায়গায় আছে যে আমরা এই ভজকট পরিস্থিতিটাকে বেরিয়ে আসতে পারছি বা পারবো? হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা বলেছেন আপনি। সেটা হচ্ছে বাস্তবটাকে স্বীকার করতে হবে। বাস্তবে স্বীকার করতে হবে যে ডলারের পার্সপেক্টিভে টাকার অবমূল্যায়ন হচ্ছে, 96 টাকা হয়ে গেছে। 15 বছরে 15 টাকা গেছে। ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ কমছে, একটা 15 যুদ্ধ rupees চলছে। in 15 হ্যাঁ, years. যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী স্টিল একটা আনসার্টেনটিজ আছে। কিন্তু এর মধ্যে আসার একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের যে বিভিন্ন সরকারের যে উইংসগুলো আছে, তারা কিন্তু আরও বেশি ইকুইপড হয়েছে
ইনফরমেশনও থাকছে এখন মানুষের কাছে, এবং আমি বলছি তারা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছে। এত ত্রাহি ত্রাহি রব করার দরকার নেই। এবং আমরা এটাও বলবো না যে ভারতবর্ষে কিছু হবে না, ভারতবর্ষ খুব ভালো জায়গাতে আছে, শঙ্কার জায়গা আছে, কিন্তু সেটাকে হ্যান্ডেল করবার জন্য সরকারের প্রচেষ্টা কিন্তু জারি আছে। এবং সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি। সেই অর্থনীতিতে ভারতবর্ষের যেটা পজিটিভ জায়গা, সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনটা ভালো জায়গাতে আছে, মনসুন হওয়ার সম্ভাবনা আছে, ভালো মনসুন, একদম ডোমেস্টিক কনজাম্পশন আছে। এবং ভারতবর্ষের মানুষের যে একটা ট্র্যাডিশনাল শিফট হয়েছে, যে আগে আমি পকেটে সেভিংস করতাম, এখন আমি টাকাটা গিয়ে খরচা করছি, এই কয়েকটা জায়গা কিন্তু ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে। যেখানে সরকারের প্রচেষ্টা আছে, মানুষেরও একটা, আমি বলবো, লাইফস্টাইলের চেঞ্জ এসছে, মানুষের একটা যে প্রভাব সাধারণভাবে বাজারে পড়ে, সেটা কিন্তু পড়তে থাকে। এবং মানুষও কিন্তু অতটা, দেখবেন এই যুদ্ধের এত বড় একটা ডামাডোল চলছে, সেক্ষেত্রে সাধারণভাবে মানুষ কিন্তু অতটা চিন্তান্বিত নয়। কিছু লোক আছে যারা সবসময় চিন্তা করেন, ভাবেন, কিন্তু আমি বলছি একটা সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাটাকে মেটানোর জন্য যে পরিকল্পনা সরকারের দিক থেকে আমার মনে হচ্ছে সেটাও জারি আছে। তার জন্যই কিন্তু এই এতদিন পরে 3 টাকা করে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। কিন্তু সেক্ষেত্রে পেট্রোল ডিজেলটাকে কম খরচা করা, আপনি সোনা কিনছেন, দেখুন ভারতবর্ষে একটা বেসিক সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ওই ধনী আর গরিবের একটা ডিফারেন্স, যেটাকে আমরা আলোচনার মধ্যে আজকে আনলাম না, কিন্তু এইটা যাতে না বাড়ে আরও। দেখবেন সোনা এত বেশি কিনছে কারা? আমরা যতই বলছি উৎসবের মরশুম, আমাদের মতো বাঙালিদের একটা সেন্টিমেন্ট আছে, বিয়েতে অন্নপ্রাশনে সোনা কিনতে হয়, কিন্তু আপনি সোনার দোকানে গিয়ে দেখুন সোনা কিনছেন কারা? বাল্ক লেভেলের যারা সোনা কিনছেন তারা হচ্ছেন যারা ধনী মানুষ, তারা তাদের ইনভেস্টমেন্ট, তাদের ব্যক্তিগত সম্পদটাকে আরও বাড়ানোর জন্য তারা ব্যাংকে এফডি করেন না, তারা মিউচুয়াল ফান্ড কিনছেন না, তারা সোনাটা কিনে রাখছেন। তো সেই জায়গায় সোনা কিনতে গিয়ে সরকারের তো আবার ওই সোনা আমদানি খরচটা বেশি 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 সোনার দিকে হেলে গেলে তোমার ক্যাপিটাল মার্কেট থেকে পয়সাটা সরে যায়। এবং এটা সরকারের যে এটা সিদ্ধান্ত, সেটা আমার মনে হয় আমরা আমাদের এই বিগত এই যে কয়েক মিনিটের মধ্যে আমরা যে আলোচনাটা করলাম, তাতে দেখুন সবাইয়ের কাছে আমরা সমস্ত জিনিসটাকে একটা একরোখা গোমার্তুমি করে মানুষ তার বাস্তবকে নিগেট করতে পারে না। তাহলে আমাদের এই জিনিসটা সম্বন্ধে অনির্বাণ সচেতন হতে হবে যে ইয়েস, কিছু কিছু সমস্যা আমরা দেখছি, এবং আমরা মনে করি একদিক দিয়ে দেশের মানুষ, আরেক দিক দিয়ে দেশের গভর্নমেন্ট, যে আমাদের উভয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটা সজাগ আর মোটামুটি একটা পলিসি মেনটেন করি, there is no flight without turbulence. একদম, হ্যাঁ, একদম। তুমি যদি আকাশে 5000 কিলোমিটার থাকো, টার্বুলেন্স হবে না, কোনো দিন হবে না। সুতরাং সেফ ল্যান্ডিং হতে হবে, সেফ ল্যান্ডিং হতে হবে, একটা সেফ টেক অফ, এবং ডেস্টিনেশনে পৌঁছতে হবে, একটা সেফ ল্যান্ডিং হতে হবে। সুতরাং ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে, যে উই ডু নট ইগনোর দ্য প্রিভেইলিং রিয়ালিটি। আমার মনে হয় যে আমাদের সকলের কাছে যে একেবারে একটা ফাইন্যান্সিয়াল প্যানিক, যে দেশটা একেবারে দুমড়ে গেল, মুছতে গেল, আমরা সেই একেবারে হাপির তেজ করে দেয়ালে মাথা ঠুকছি, ইট ইজ নট দ্যাট। এখানে আমার আপনার যে কাজগুলো করার আছে, তার সঙ্গে সঙ্গে উই আর শিওর যে আমাদের ফিনান্সিয়াল এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজিক গভর্নেন্স will also go in the same way. আর আমাদের সবার মধ্যে এই কথাগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতে হবে। খালি কে হারলো, জিতলো, কে পিটুনি খেলো, কে খেলো না, দ্যাট ইজ নট দি আলটিমেট রিয়ালিটি অফ লাইফ। সবাই ভালো থাকুন, এবং আমরাও আপনাদের সবার মতো আমরা দেখছি, ভাবছি, চাইছি যে বর্তমানে যে একটু অসুবিধে আছে, আমরা সবাই মিলে এই সময়টা থেকে আমরা বেরিয়ে আসি। গুড লাক টু অল অফ আস। নমস্কার, ভালো থাকবেন।